সুপ্রিয় শিক্ষার্থী ও সুধী, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আমার অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি ফিন্যান্সের সিকিউরিটি ভ্যালুয়েশন এই বিষয়ের উপরে আমার চতুর্থ ক্লাস কার্যক্রম পরিচালনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে শিক্ষার্থীরা আমরা কিন্তু সিকিউরিটি ভ্যালুয়েশনের সমস্ত থিওরির কোশ্চেন, সূত্রের অ্যাপ্লিকেশন সব দেখেছি এবং পিছনের চ্যাপ্টার ক্লাসগুলোতে, অনলাইন ক্লাসগুলোতে আমি সিকিউরিটি ভ্যালুয়েশন কি, সিকিউরিটি ভ্যালুয়েশনের প্রকারভেদ, যেটা আমরা জানি যে সিকিউরিটি ভ্যালুয়েশনে তিনটা আর্থিক সম্পদ থাকে, একটা কমন স্টক, একটা প্রেফার্ড স্টক আর একটি বন্ড। তো আমাদের কমন স্টক ভ্যালুয়েশন এবং প্রেফার্ড স্টক ভ্যালুয়েশন আমরা করেছি। আজকে আমরা এই দুটির উপর বিভিন্ন অঙ্ক এক্সাম্পলে এবং এক্সামে আসে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো ফলো করব। আজকে আমি সূত্রগুলোর অ্যাপ্লিকেশন অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তাহলে শুরু করি। সিকিউরিটি ভ্যালুয়েশন। সিকিউরিটি ভ্যালুয়েশনে আমরা কিন্তু বিভিন্ন সূত্র পড়েছিলাম। এক নাম্বার কমন স্টক ভ্যালুয়েশন, 2 নাম্বার প্রেফার্ড স্টক ভ্যালুয়েশন এবং 3 নাম্বার বন্ড ভ্যালুয়েশন। এর মধ্যে আমাদের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে আমরা কমন স্টক ভ্যালুয়েশন এবং প্রেফার্ড স্টক ভ্যালুয়েশনটাই আলোকপাত করা হয়েছে সিলেবাসে। বন্ড ভ্যালুয়েশন আমাদের ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে এই বন্ড ভ্যালুয়েশনটা ইনক্লুডেড। তাই আমরা কমন স্টক প্রেফার্ড স্টক ভ্যালুয়েশনের উপরে কিছু অঙ্ক আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি কিছু প্রশ্ন এবং তার সলিউশনটা আজকে করব। যে আমরা যে থিওরিগুলো, সূত্রগুলো শিখলাম, সেই সূত্রের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা দেখি কি বলল। A 15% preferred stock of the 1000 each is issued at par and redeemable at 5% premium. After 5 years, investors' required rate of return 10%. What is the value of stock? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে a 5% preferred stock of the 1000 each in issued at par, অর্থাৎ 1000 টাকা মূল্যের প্রেফার্ড স্টক ইস্যু করা হয়েছে পার ভ্যালুতে, অ্যান্ড রিডিমেবল অ্যাট 5% প্রিমিয়াম, এবং এটা ফেরতযোগ্য প্রেফার্ড স্টক কিভাবে ফেরতযোগ্য? 5% প্রিমিয়াম সহকারে। কখন ফেরতযোগ্য? আফটার 5 ইয়ার্স। এবং ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ যারা ইনভেস্ট করেছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত? 10%. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক? এরকম যদি একটা অঙ্ক আসে, তাহলে অঙ্কটার মধ্যে দেখতেই পাচ্ছ প্রথমেই বলে দিয়েছে এটা একটা প্রেফার্ড স্টক এবং এটা একটা রিডিমেবল প্রেফার্ড স্টক। আমরা কিন্তু প্রেফার্ড স্টকের দুটো সূত্র পড়েছিলাম, একটা রিডিমেবল, একটা ইররিডিমেবল, অর্থাৎ ফেরতযোগ্য, অফেরতযোগ্য। আমাদের অঙ্কটাতে যেহেতু বলে দিয়েছে রিডিমেবল অ্যাট 5% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স, সময় যখন উল্লেখ আছে, রিডিমেবল ফেরতের কথা যখন বলা হয়েছে, তোমরা খেয়াল করবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে এটা হচ্ছে রিডিমেবল প্রেফার্ড স্টক, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটা সম্পর্কে আমরা কি জানি? এই সূত্রটা যদি আমরা একটু রিভাইজ করি, আমরা মনে করি, আমরা জানি এই সূত্রটা হচ্ছে বিপি ইজ ইকুয়াল টু পিডি
জানি যে আমাদের পূর্বে আমরা পড়েছিলাম প্রেফার্ড ডিভিডেন্ডের পূর্ববর্তী ক্লাসগুলোতে রিডিমেবলের প্রেফার্ড ডিভিডেন্ডের সূত্রটা হচ্ছে এটাই যে ভিপি অর্থাৎ শেয়ারের মূল্য নির্ণয় করার ক্ষেত্রে প্রেফার্ড শেয়ারের যে পিডি অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক 1 - 1 ডিভাইডেড বাই 1 + r টু দি পাওয়ার n। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে কি বলেছে 15% প্রেফার্ড স্টক অর্থাৎ প্রেফার্ড ডিভিডেন্ড কত। প্রেফার্ড ডিভিডেন্ড এখানে বলে দিয়েছে 15%। সবসময় খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী যে প্রেফার্ড ডিভিডেন্ড যেটা বলে দিবে, প্রেফার্ড ডিভিডেন্ড বলা হয়েছিল যে প্রেফার্ড ডিভিডেন্ড হচ্ছে 15% কোশ্চেনে। এখন 15%টাকে অলওয়েজ প্রেফার্ড ডিভিডেন্ড নির্ণয় করার সময় প্রেফার্ড ডিভিডেন্ডটাকে যে পার ভ্যালুটা বলা আছে এই যে if 15% preferred stock of the 1000 each is issued at par, অর্থাৎ যে পার ভ্যালুতে বলা আছে সেই পার ভ্যালুর 15% যত টাকা প্রেফার্ড ডিভিডেন্ড আসবে তত টাকা, এবং 15% চিহ্নটা উঠে যাবে, 0.15 দিয়ে গুণ করে আমি প্রেফার্ড ডিভিডেন্ডটা নির্ণয় করব। এর পরবর্তীতে আমাদের এখানে ম্যাচিউরড ভ্যালু, যেহেতু বলা আছে এটা একটা রিডিমেবল প্রেফার্ড স্টক অর্থাৎ 5% প্রিমিয়ামে 5 বছর পর তোমাকে শেয়ারটা ফেরত প্রদান করা হবে, তাই তোমাকে রিডিমেবল মানে ম্যাচিউরড ভ্যালুটা নির্ণয় করে নিতে হবে। যদি ম্যাচিউরড ভ্যালু সম্পর্কে বলা না থাকতো, আমরা পিছনের ক্লাসে বলেছিলাম যে ম্যাচিউরড ভ্যালু সম্পর্কে কোনো তথ্য প্রদান না করলে প্রশ্নে আমরা কিন্তু পার ভ্যালুটাকে ম্যাচিউরড ভ্যালু হিসেবে গণ্য করব বা ফেস ভ্যালুটাকে। এখানে কিন্তু বলে দিয়েছে 5% প্রিমিয়ামে 5 ইয়ার্স আফটার এটা রিডিমেবল প্রেফার্ড স্টক। তা আমরা এখন নির্ণয় করে ফেলি, তাহলে ম্যাচিউরড ভ্যালুটা কত হবে। এখন দেখি আমাদেরকে কি বলা হয়েছে যে ম্যাচিউরড ভ্যালুটা হচ্ছে 5 বছর পর 5% প্রিমিয়াম মানি অ্যাড হয়, অর্থাৎ পার ভ্যালু ছিল 1000 টাকা, কিন্তু ফেরত প্রদানের সময় 5% প্রিমিয়াম সহকারে আমাকে ফেরত দিচ্ছে, তাহলে এই পার ভ্যালুর সাথে যোগ হবে 5% প্রিমিয়ামটা। 5% প্রিমিয়াম অলওয়েজ পার ভ্যালুর উপর নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ 1000 টাকার 5% কত টাকা, সেই টাকাটা পার ভ্যালুর সাথে যোগ করে, অর্থাৎ 1000 টাকার 5% আসে 50 টাকা, 1000 + 50 প্রেফার্ড স্টকের রিডিমেবল ভ্যালু হবে বা ম্যাচিউরড ভ্যালু হবে এমবি 1050 টাকা। আর এর মান এখানে কত, এখানে কিন্তু বলে দিয়েছে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%, অর্থাৎ আর এর মান 10% = 0.10, এবং সময় কত, এন এর মান হচ্ছে 5 ইয়ার্স। এই হলো গিয়ে আমার অঙ্কের যে সমস্ত রিকোয়ারমেন্ট ছিল, দরকার ছিল আমি বের করার জন্য এইগুলো বের করে নিলাম। এখন আমি এগুলো আমার মূল রিকোয়ারমেন্ট পাওয়ার জন্য বসিয়ে দিব। তাহলে দেখি পিডি মানে হচ্ছে 150 টাকা, বসায় দিলাম। এখন আসবে -1 ডিভাইডেড বাই 1 + r, এর মান হচ্ছে এখানে 0.10 টু দি পাওয়ার 5, n এর মান 5 ডিভাইডেড বাই 0.10। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি এইভাবে ক্যালকুলেশনটা করি আমাদের উত্তর বের হয়ে আসবে। আমরা অঙ্কটা এখানে সলভ করে উত্তরটা বের করার পিছনে আর সময় নষ্ট না করলাম, এইভাবে যদি যোগ করি এখানে উত্তরটা একটা সামথিং একটা অ্যামাউন্ট টাকার বের হয়ে আসবে। মনে করি কাল্পনিকভাবে ধরে নিলাম যে 125.50 এরকম অ্যাপ্রক্সিমেটলি। মূল কথা হচ্ছে আমাদের প্রশ্নে যা দিয়ে দিয়েছে
সেটা আমাদেরকে বুঝে বের করে নিতে হবে। পরবর্তীতে এই মানটা আমি সঠিক সূত্রে অ্যাপ্লাই করতে পারলেই আমার সূত্র অঙ্কটার উত্তর বের হয়ে আসবে। এটা আমার ছিল প্রথম একটি উদাহরণ। এখন আমরা পরবর্তী আরেকটি উদাহরণে চলে যাই, যে নেক্সট আরেকটি অঙ্ক কি বলতেছে। Problem 2. প্রশ্নটা আমরা একটু পড়ি। Nishan Limited just paid a dividend of the 50 per share. The dividend is expected to grow at a constant rate of 7% a year. The stock has a required return of 12%. What is the expected price of the stock 4 years from now? অর্থাৎ 4 বছর পর এক্সপেক্টেড প্রাইসটা কত, শেয়ারের মূল্যটা কত হবে, শেয়ার মূল্য বের করতে বললো। এখানে লক্ষণীয়, প্রশ্নটা পড়ে কিন্তু বুঝতে হবে যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা কিন্তু কমন স্টক ভ্যালুয়েশন যখন করেছি, আমরা একটু রিভাইজ করি, সেখানে কিন্তু 4টা মডেলে আমরা কমন স্টকের উদাহরণগুলো ইয়েগুলো অর্থাৎ সূত্রগুলো দেখেছিলাম। কমন স্টকের মধ্যে প্রথম কমন স্টকের সূত্রটা ছিল ডিভিডেন্ড গ্রোথ মডেল, 1 year or 2 or much year। তো 1 year ডিভিডেন্ড গ্রোথ মডেলের আমরা জানি ফর্মুলাটা ছিল যে 1 বছরের জন্য যেই সূত্রটা প্রয়োগ করা হয়। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সেখানে কিন্তু বলা হয়েছে যে 1 বছরের জন্য যেই শেয়ারটা ধরে রাখা হয় তার কথা। কিন্তু এখানে আমাদের যেটা কিন্তু বলছে যে 4 বছর পরে শেয়ারের মূল্য কত, তাই এটা কিন্তু ডিভিডেন্ড গ্রোথ মডেল প্রয়োগযোগ্য নয়। কোন মডেলটা প্রয়োগযোগ্য? এটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। আমাদের কিন্তু একটা এর পরবর্তী আমরা একটা মডেল পড়েছিলাম জিরো গ্রোথ মডেল, যেখানে জি এর মান বলা হয় জিরো। যখন প্রশ্নের মধ্যে জি এর মান বলা হয় জিরো, তখন বুঝে নিতে হয় এটা জিরো গ্রোথ মডেল, এবং সাথে অন্য ক্রাইটেরিয়া দেওয়া থাকে। আর এখানে কিন্তু বলেই দিল যে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। আমরা কিন্তু আরেকটি মডেল পড়েছিলাম যে যেখানে গ্রোথ রেট থাকে কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে জি এর মান বলা থাকে যে প্রত্যেক বছরে এই হারে গ্রোথ রেট, অর্থাৎ ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হার মানে মেনটেন করা হয়। এটাই হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট। প্রশ্নের মধ্যে যেহেতু বলে দিয়েছে দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 7%, তার মানে আমরা এখানে কনস্ট্যান্ট গ্রোথ রেট এই মডেলটা ব্যবহার করব। কনস্ট্যান্ট গ্রোথ রেট। এই মডেলের সূত্রটা কি? এই মডেলের সূত্রটা ছিল P0 ইকুয়াল টু, এখানে যেহেতু 4 বছর পর আমাকে শেয়ারের মূল্যটা নির্ণয় করতে হবে, তাই এ পাশে চলে আসবে D5। আমি কিন্তু পূর্বের আলোচনাতে বলেছিলাম যে সবসময় শেয়ারের মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এই মডেল অনুযায়ী এবং ভ্যারিয়েবল গ্রোথ মডেল অনুযায়ী মনে রাখবে যে P0 ইকুয়াল টু পরবর্তী বছরের ডিভিডেন্ডটাকে আমাদের আনতে হবে KE মাইনাস জি। এই সূত্র অনুযায়ী আমি এখন অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। যেখানে কি বলা আছে আমাদের প্রশ্নে, আমাদের প্রশ্নটা কি বলা হচ্ছে আমরা একটু এখন আবার আলোচনা করে দেখি। যে নিশান লিমিটেড বলল নিশান লিমিটেড জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 50 পার শেয়ার। দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো, মানে বর্তমান ডিভিডেন্ডের প্রদানের হারটা হচ্ছে, অর্থাৎ কারেন্ট ডিভিডেন্ড প্রদানের মান হচ্ছে 50 টাকা, এবং তাদের ডিভিডেন্ড গ্রোথ রেট কনস্ট্যান্ট, সেই রেট সেটা কত 7%, এবং আমাদেরকে বলা হচ্ছে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%। বের করতে হবে কি যে 4 বছর পরে সেটার গিয়ে শেয়ারের বর্তমান মূল্যটা কত দাঁড়ায়। এখন আমরা একটু দেখি যে আমরা কিন্তু পূর্বের আলোচনায় পড়েছিলাম যে আমাদের সূত্রে হচ্ছে যে এটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড। আমার যেহেতু এখানে D5 বের করতে হবে, আমি কি করব D0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 5। এই ফর্মুলাটা সুপ্রিয় শিক্ষার্থী আমরা পিছনে বলেছিলাম না, আমরা কিন্তু এভাবেও
এক্সপেক্টেড ডিভিডেন্ড, যেই বছরের এক্সপেক্টেড ডিভিডেন্ড দরকার ঠিক সেই বছরে বের করে নিতে পারি। নর্মালি আমরা জেনে পড়ে পিছনেরতে শিখেছিলাম যে D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস জি, সেখানে কিছু নাই। তারপরে D2 বের করার ক্ষেত্রে D1 তার বেস থাকে 1 প্লাস জি, এভাবে D3টা বের হতো, D5 4 বের হইতো, অ্যান্ড দেন D5 আফটার D3 4 এবং লাস্টে D5 ইজ ইকুয়াল টু ছিল আমাদের কি হতো D4 ইন্টু 1 প্লাস জি। এই ফর্মুলাটা কিন্তু আমরা পিছনে আলোচনা করেছি অনেকবার, কিন্তু এটা তোমাদেরকে বলিনি অঙ্কের অ্যাপ্লিকেশনে দেখানোর জন্য যে এরকম করেও যেমন D5 বের করা যায় এই যে D4 দিয়ে, কিন্তু এখানে ঝামেলাটা বেশি। কারণ কি দেখো, এই ফর্মুলাতে গেলে আমার এরকম 4 বার D4 বের করে নিয়ে তারপরে এটা অ্যাপ্লিকেশন করতে হতো, কিন্তু আমি যদি এটাতে যাই আমার বর্তমান ডিভিডেন্ড বলেই দিছে 50 টাকা, বসাই দিলাম 1 প্লাস জি, জি এর মান বলে দিচ্ছে 7%, 0.07 টু দি পাওয়ার 5। এখন আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা পাওয়ার দিয়ে বের করে নিতে পারি। এভাবেও D5 বের করা যায়, অর্থাৎ D4 পর্যন্ত বের করে নিবা। সেক্ষেত্রে যে D1 ইজ ইকুয়াল টু D0 হচ্ছে 50 টাকা, কারণ এটা কারেন্ট ডিভিডেন্ড, এবং একইভাবে D1 বের হবে, তারপর D2 বের করতে হবে, D3 D4, দেন লাস্ট ক্যালকুলেশন D5, এবং সেখানে D4 ইন্টু 1 প্লাস জি। এভাবেও নির্ণয় করা যায়। আবার আমি যদি চাই তাহলে এভাবেও নির্ণয় করতে পারি D5টা, অর্থাৎ D5 ইজ ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 5। এভাবে যে কোনোটা তুমি বের করতে পারো। যদি এখানে D4 হতো তাহলে এটা কি হতো D0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 4, এইভাবে এটা বের হতো। যদি এটা D3 হতো একই রকমই হতো, D0 ইন্টু 1 প্লাস জি টু দি পাওয়ার 3, অর্থাৎ যেই বছরের ডিভিডেন্ড বের করতে হবে এক্সপেক্টেড ডিভিডেন্ড পাওয়ারটা ঠিক সেই বছরই বসাতে হবে। ঠিক এভাবে আমরা এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করতে পারি। আমাদেরকে ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে। যখন যেই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করা যায় আমরা ফিনান্সের অঙ্ক ঠিক সেভাবেই সমাধান করার চেষ্টা করব। ফিনান্সের অঙ্ক এমন বড় বড় কোনো অঙ্ক না, কিছু কিছু অঙ্ক ছাড়া সব অঙ্কগুলোই সূত্রগুলো থাকে ছোট ছোট, অ্যাপ্লিকেশনও মোটামুটি ছোট, কিন্তু ভাষা বুঝতে হয়। অর্থাৎ অঙ্কের ভাষা বুঝে সঠিক সূত্রটা অ্যাপ্লাই করে সঠিকভাবে নির্ণয় করে আমাদেরকে অঙ্ক করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে এই ক্যালকুলেশনটা যদি আমরা ফুলফিল করি তাহলে এখানে চলে আসে উত্তর 17.125 টাকা। এই মানটা বের করলাম D5। কেই কত? কেই এখানে সরাসরি প্রশ্নে বলেই দিছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে গিয়ে 12%। মনে রাখবা অঙ্কের ক্ষেত্রে ভাষাগুলো আমাদেরকে করতে করতে মুখস্থ হয়ে যাবে, মনে রাখার জন্য মুখস্থ করতে হবে। যেমন এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলে, বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলে, বা কস্ট অফ ক্যাপিটাল বলে, অথবা অপরচুনিটি কস্ট বলে, কখনো ডিসকাউন্ট রেট বলে, এসব কিছু নির্দেশ করে এইটা। পিছনের ক্লাসগুলো আমরা অনেক ব্রিফলি এই সমস্ত আলোচনা করেছি, মনে থাকার কথা তোমাদের। কেই হচ্ছে গিয়ে 0.12 আর জি এর মানটা হচ্ছে ইকুয়াল টু 7%, দ্যাট মিনস 0.07। আমরা এখন মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমার অঙ্কের উত্তরটা বের হয়ে আসবে। কে এর মান হচ্ছে 0.12 মাইনাস জি এর মান হচ্ছে 0.107। এভাবে করলে এখানে ক্যালকুলেশন করলে মানটা চলে আসে 1402.50। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ শেয়ার 4 বছর পরে শেয়ারের মূল্য হচ্ছে গিয়ে এত টাকা, 1402 টাকা। এই দুটো প্রবলেম আমরা একটু দেখলাম। এখন আমরা একটু 3 নাম্বার প্রবলেমে চলে যাই, যে আমাদের প্রবলেমগুলো সম্পর্কে, তাহলে সূত্রটা সম্পর্কে আমার আরো আইডিয়া ক্লিয়ার হবে। আমরা 3 নাম্বার প্রবলেমটা একটু দেখি এখন কি বলছে।
প্রবলেমটা হচ্ছে, আমরা একটু পড়ি। ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার অফ ইপিএস ইজ ইকুয়াল টু টাকা 2.50, বি ইজ ইকুয়াল টু 0.4, কে ইজ ইকুয়াল টু 0.10, and ROE is equal to R is equal to 0.20. What shall be the price of share? And if R is equal to K is equal to 0.10, অর্থাৎ R এবং K এর মান যদি আমি একটু এখানে কি কি দিয়েছে একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। অর্থাৎ বলতেছে যে EPS is equal to টাকা 2.50 বলে দিল। তারপর বলছে বি, এই বিটার নাম হচ্ছে হচ্ছে রিটেনশন রেশিও 0.4, কে এর মান হচ্ছে 0.10, ROE অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা উপার্জনের হার যেটাকে বলা হয়, সেটা ইকুয়াল টু হচ্ছে 0.20। এটা যদি হয় তাহলে আমাকে শেয়ার প্রাইস নির্ণয় করতে বলেছে। এক নম্বর রিকোয়ারমেন্টে বলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে শেয়ার প্রাইস নির্ণয় করতে, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে যে যদি R ইজ ইকুয়াল টু K ইজ ইকুয়াল টু 0.10 হয় তাহলে শেয়ারের মূল্য কত। অর্থাৎ সেক্ষেত্রে R এর মান এবং K এর মান সমান ধরে করতে বলেছে। তাহলে 1 নম্বর প্রথমটা আমরা একটু আসি, যে এখানে আমরা তো এতক্ষণ এটা একটু নিজেদের কাছে একটু অচেনা লাগছে না, যে আমরা তো এই সূত্রটা করিনি, তাহলে কিভাবে এটা আসলো, এই অঙ্কটা তো আমরা করিনি। এই ক্ষেত্রে কিন্তু সূত্রটা কিভাবে আসে আমি একটু দেখাই। আমরা জানি যে P0 is equal to D1 divided by KE minus G, যেটাতে আমাদের কি ছিল, কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলে যা ছিল। হ্যাঁ, আমরা এটা একটা সূত্র জানি, কিন্তু এখানে কিন্তু প্রশ্নের মধ্যে জি এর মান বলে নাই, অন্য কোনো কনস্ট্যান্ট গ্রোথ রেটও বলা নাই, কিন্তু আমরা একটা সূত্রে এটাকে আবার ফেলতে পারি। এই সূত্রটাকে D1 এর বদলে কিন্তু E অর্থাৎ EPS ইন্টু 1 মাইনাস বি এটা লেখা যায়। বি হচ্ছে পে আউট রেশিও, সরি আমি ভুল বলছি, আর হচ্ছে রিটেনশন রেশিও থাকে। KE আমাদের তো এখানে বলাই আছে, আর জি এর মান যেহেতু বলা নাই, জি এর বদলে পি ইন্টু আর, এটা অর্থাৎ আমরা জানি যে we know that G is equal to B into R, অর্থাৎ B হচ্ছে গিয়ে G এর মান, B হচ্ছে গিয়ে পে আউট রেশিও অ্যান্ড ইন্টু হচ্ছে আর এর এই জিটা গ্রোথ রেটটা বের করা হয় এইভাবে। যদি জি এর মান বলা না থাকে আমরা G is equal to B into R হিসেবে করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর D1 এক্সপেক্টেড ডিভিডেন্ডের মানটাও কিন্তু এইরকম ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, শেয়ারের মূল্যটাকে 1 মাইনাস পে আউট রেশিও, এটা অর্থাৎ আমার যদি 1 টাকা হয় তার থেকে 60% যদি পে আউট রেশিও হয়, আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে যেটা, সেটার সাথে হচ্ছে আমি ইপিএসটাকে গুণ করলেই হয়ে যাবে। দেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে একটু বসাই আমাদের মানগুলো। ইপিএস এর মান বলা আছে টাকা 2.50, তার দেন হচ্ছে 1 মাইনাস বি, বি এর মান এখানে বলা হচ্ছে 0.40, আর কে এর মান এখানে কে এর মান বলা হচ্ছে, কে মানে হচ্ছে কে এর মান বলা হচ্ছে 0.10 মাইনাস বি, বি এর মানটা বলে দিয়েছে 0.40 ইন্টু আর এর মান এখানে বলে দিয়েছে, প্রথম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আর হচ্ছে 0.20। এই হলো গিয়ে আমার অঙ্কের মধ্যে বসালাম, এবং এক্ষেত্রে যে মানটা আসবে শেয়ার প্রাইসের মূল্যটা আসে সেটা হচ্ছে 75 টাকা। আমার সেকেন্ড রিকোয়ারমেন্টটা ছিল যে যদি আর সমান সমান কে হয়, অর্থাৎ আর এর মান অর্থাৎ ROE
আর কস্ট অফ ক্যাপিটাল এই দুটো একই ধরি, তাহলে শেয়ার প্রাইসের মূল্য কত। সেক্ষেত্রে P0 ইকুয়াল টু কত, কিছুই না, এই সূত্রে আমি অ্যাপ্লাই করব, শুধুমাত্র কি আর এর মানটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার ইপিএস টাকা 2.50 থাকবে, 1 মাইনাস বি, বি এর মান 0.40 একই থাকবে, কে এর মানও এখানে এক হয়ে যাবে, কে এর মান 0.10 মাইনাস বি, বি হচ্ছে 0.40 ইন্টু আর এর মানটা এখানে বলে দিচ্ছে একই হবে, কে এবং আর 0.10। এই বসালে এক্ষেত্রে যে টাকাটা আসে ক্যালকুলেশন করলে দেখা যাবে টাকা আসে 25। আর পূর্বে আমার টাকার মান ছিল 75। আমার কাছে উত্তর জানতে চাচ্ছে এটাই যে প্রশ্নে, যে আর সমান সমান যদি কে হয় আর আর যদি আর এর মান আর কে এর মান ডিফারেন্ট হয়, তাহলে শেয়ারের মূল্যটা কত হয়। তাহলে আমরা দেখতে পেলাম দুটার মূল্যটা কত আসে। নেক্সট প্রবলেম, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, কিন্তু আমাদেরকে অনেক ধরনের অঙ্ক প্র্যাকটিস করে বুঝতে হবে যে ছোট ছোট ক্লু কোথায় অ্যাপ্লাই করে আমরা কোন অঙ্ক করতে পারি। ফিনান্সের অঙ্কগুলো খুব প্র্যাকটিস যত বেশি করবে, সূত্র তত বেশি মুখস্থ থাকবে এবং তত ভালোভাবে অঙ্কগুলো সঠিকভাবে পরীক্ষায় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকে এখন প্রবলেম নাম্বার 4, সেই প্রবলেমটা কি বুঝাচ্ছে আমরা একটু দেখি। প্রশ্নটা পড়ি। নিলয় টেক্সটাইল ইকুইটি শেয়ার সেলস ফর দ্য 23 পার শেয়ার, টাকা 23 পার শেয়ার, অর্থাৎ ইকুইটি শেয়ার বিক্রয় করছে তারা, পার শেয়ারের দাম কত, 23 টাকা। দ্য কোম্পানিজ ফাইন্যান্স ম্যানেজার anticipates a constant growth rate, অর্থাৎ এখানে কি গ্রোথ রেট ফলো করছে, কনস্ট্যান্ট গ্রোথ রেট অফ 10.50%, অর্থাৎ 10.5 টাকা, শতকরা 10.5 টাকা হারে। অ্যান্ড এন্ড অফ ইয়ার ডিভিডেন্ড ইজ টাকা 2.50, অর্থাৎ এন্ড অফ ইয়ার ডিভিডেন্ড, দেখো এটা কিন্তু বলেই দিয়েছে আমার এক্সপেক্টেড ডিভিডেন্ড, অর্থাৎ D1 এর মান সরাসরি বলে দিয়েছে, ইজ টাকা কত, 2.5 টাকা। If the investor requires a 17% return, অর্থাৎ ইনভেস্টরদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে তাদের প্রত্যাশিত আয়ের হারটা কত, 17%, অর্থাৎ 17%, শুড দ্য কোম্পানি পারচেজ দ্য স্টক, অর্থাৎ আমাদের কাছে কোশ্চেন করেছে যে কোম্পানিটা স্টক পারচেজ করা যাবে কিনা। আমরা একটু দেখি এখানে আমাদেরকে যেহেতু কনস্ট্যান্ট গ্রোথ রেট বলেছে, আমরা পিছনে কিন্তু একটা সূত্র করেছিলাম যা একটু আগে, P0 is equal to D1 divided by হচ্ছে গিয়ে KE minus G, এটাই কনস্ট্যান্ট গ্রোথ রেটের ফর্মুলা। কিন্তু এখানে কিন্তু এই ফর্মুলাটা সরাসরি প্রয়োগ থাকবে না, কারণ আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে রিকোয়ার্ড যদি ইনভেস্টর রিকোয়ার্ড যদি 17% রিকোয়ারমেন্ট হয়, আর আমি আমার কাছে বের করতে বলছে যে ওই এই রিকোয়ারমেন্টে আমি শেয়ারটা ক্রয় করব কিনা। তাহলে আমি দেখব যে বের করে নিতে হবে যে এক্সপেক্টেড রিটার্ন কত, তারপর কম্পেয়ার করে দেখতে হবে যে আমার বর্তমান এক্সপেক্টেড রিটার্নটা কত আর ইনভেস্টরের রিকোয়ার্ডটা কত ছিল, দুটার মধ্যে তফাৎ কি, গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য। এখন এই যে এক্সপেক্টেড রিটার্নটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এইখানে এই জিনিসটা আমি কিন্তু এই মানটা এখানে বসাবো না, কারণ আমাকে এটা বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন এখানে কিভাবে আসে আমি একটু দেখাচ্ছি। যদি আমি এখানে মানে এই সূত্রটা কিভাবে এখানে আসবে আমি দেখাই, এখানে আমি চলে যাই D1, আমরা এখানে বজ্র গুণন করি, D1 ইন্টু P0 ইন্টু KE মাইনাস G। আমার যেহেতু এটাকে রাখবে তাই আমি ডান পাশে এটাকে নিয়ে আসি, যে P0 ইন্টু KE মাইনাস G ডিভাইডেড বাই D1, পাশে নিয়ে গেলাম। আমরা খুব ভেঙে ভেঙে করি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। KE মাইনাস G রাখলাম, P0টাকে নিয়ে চলে গেলাম D1 ডিভাইডেড বাই P0 और KE মাইনাস
কে ই ইজ ইকুয়াল টু পি, তখন আমি বের করতে পারবো d1 ডিভাইডেড বাই p0, আমার মাইনাস জিটাকে ওপাশে নিয়ে আসলে প্লাস জি, এই ফর্মুলা। আর এখানে এখন কে ই আর হবে আবার আপনার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু d1 ডিভাইডেড বাই p0 প্লাস জি। আমি এভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমার সূত্রটা হবে এটা d1 ডিভাইডেড বাই p0 প্লাস জি। আমি এই যে এইভাবে পেলাম রিকোয়ারমেন্টটা। এখন আমার তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে কি, এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু d1 ডিভাইডেড বাই p0 প্লাস জি। আমি দেখি আমার প্রশ্নে এখন কি কি বলে দিয়েছে। আমার প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে d1 এর মান হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড প্রদানের হার হচ্ছে d1 ইজ ইকুয়াল টু হচ্ছে 23 টাকা। d1 ইজ ইকুয়াল টু 23, সরি না d1 না, শেয়ার প্রাইস 23 টাকা, p0 বললাম। এখানে বলছে নিলয় টেক্সটাইল ইকুইটি শেয়ার সেলস ফর টাকা 23 পার শেয়ার, অর্থাৎ পার শেয়ারের দাম 23 টাকা, p0 23 টাকা। d1 হচ্ছে এখানে বলে দিয়েছে যে ম্যানেজার অ্যান্টিসিপেটস গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট অফ 10.50 and end of year dividend is টাকা 2.50, অর্থাৎ d1 হচ্ছে 2.50 টাকা। আর জি এর মান গ্রোথ রেটটা হচ্ছে 10.50 পার্সেন্টেজ বলছে, এটা উঠায় দিতে পারি, আবার পার্সেন্টেজে রেখেও অঙ্কটা করা যায়। সেক্ষেত্রে এখানে একটা 100 দিয়ে গুণ করে নিতে হয়। যদি ওখানে পার্সেন্টেজ রাখতে চান জি এর মান, তাহলে এখানে এটাকেও পার্সেন্টেজ বানায় নিতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ করে নিতে হয়। আর না হলে দুটাই দশমিকে এনে পরে আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, শতকরা হার নির্ণয় করে নিতে পারি। তাহলে d1 এর মান এখানে বসাই দেই 2.50 ডিভাইডেড বাই p0 হচ্ছে 23 প্লাস জি এর মান হচ্ছে 0.1050, 1050 টাকা। এখানে এই ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তরটা চলে আসে 0.2137, এটাকে 100 দিয়ে গুণ করলে 0.37%। এখন আমরা একটু দেখি যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যদি এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ ইনভেস্টর রিকোয়ার্স, ইফ দ্য ইনভেস্টর রিকোয়ার্স এ 17% রিটার্ন, শুড দ্য কোম্পানি পারচেজ দ্য স্টক, এই স্টকটাকে আমরা ক্রয় করব। দেখা যাচ্ছে ইনভেস্টরদের রিকোয়ারমেন্ট 17%, কিন্তু আমার এক্সপেক্টেড রিটার্ন আসছে 21%, 0.37। তাহলে অবশ্যই এটা হচ্ছে গিয়ে আমার ডিজায়ার থেকে অনেক বেশি। দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন exceeds your required rate of return, which means that the value of the security to you is greater than the current market price, অর্থাৎ বর্তমানের কারেন্ট মার্কেট প্রাইস থেকেও আমার রিটার্নের হারটা বেশি আসছে 21.37, সো ইউ ক্যান পারচেজ দ্য শেয়ার। মতামত কমেন্ট প্রকাশ করা যায়। You can purchase the share. কমেন্টটা পুরোটা লিখতে হবে এভাবেই যে দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্সিডস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, and so with that means the value of the share is greater than the current market price, and so we should buy the share, but we should buy the stock. এই আমাদের 4 নম্বর একটা প্রবলেম, ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম। এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ফাইনালি, যেন আমরা পরীক্ষাতে করতে পারি। সাধারণ অঙ্ক পাশাপাশি এরকম একটু ভিন্ন রকম অঙ্কও কিন্তু পরীক্ষাতে আসে। আমরা এই জন্য একটু প্র্যাকটিস করে রাখলে, আর যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবা তত বেশি ফর্মুলাগুলো নিজেদের কাছেও ক্লিয়ার হবে, সূত্রের অ্যাপ্লিকেশনটাও তত ভালোভাবে করতে পারা যায়। সবচেয়ে প্রথমে কথা হচ্ছে ফিনান্সের সব সূত্র একদম ঠোঁটের আগায় মুখস্থ রাখতে হবে, দেন এটার অ্যাপ্লিকেশনগুলো ক্লিয়ারলি বুঝতে হবে। এখন আমরা 5 নাম্বার প্রবলেমটা একটু দেখি। আমাদের 5 নাম্বার প্রবলেমটা কি বলছে, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক এটা। 5 নাম্বার প্রবলেম আমরা এতক্ষণ পর্যন্ত 4টা প্রবলেম
কমপ্লিট করলাম। এখন আমরা একটু দেখব আমাদের 5 নম্বর প্রবলেমটা কি। 5 নম্বর প্রবলেমটা আমরা এখন একটু দেখি। In 1 year, 100 shares of common stock will be owed a total of taka 14,000. During the year, the holder of the shares will receive dividend of taka 1,000. অর্থাৎ টাকা গ্রহণ করছে, ডিভিডেন্ডের পরিমাণ গ্রহণ করছে 1,000 টাকা, শেয়ার প্রাইসের মূল্য হচ্ছে গিয়ে 14,000 টাকা। অর্থাৎ ইন 1 ইয়ার 1,000 শেয়ার্স অফ দ্য কমন স্টক will be owed the total of টাকা 14,000। অর্থাৎ 100 শেয়ারের মূল্য, শেয়ার মূল্য P1 হচ্ছে 14,000, ডিভিডেন্ডের মূল্য হচ্ছে গিয়ে 1,000। ইনভেস্টমেন্ট in this kind of stock required rate of return is 20%. ইনভেস্টরদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন শতকরা 20 বিফোর ট্যাক্সেস। আমাদের দুটো রিকোয়ারমেন্ট এখানে আছে। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ 100 শেয়ার্স, অর্থাৎ 100 অন্তর্নিহিত মূল্য, শেয়ারের প্রকৃত মূল্যটা কত। উড ইউ বাই দ্য শেয়ার ইফ দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার 11,500। অর্থাৎ যে আবার পরবর্তীতে বলছে যে প্রকৃত মূল্য বের করার পর আমরা দেখব যে যদি শেয়ারটার কারেন্ট মার্কেট প্রাইস 11,500 হয় তাহলে কি আমরা শেয়ারটা কিনবো না কিনবো না। তাহলে আমরা প্রথমে প্রকৃত মূল্যটা বের করে ফেলি। এখানে প্রকৃত মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ 100 শেয়ার্স বের করতে হবে। ইন্ট্রিনসিক ভ্যালু অফ 100 শেয়ার্স। সূত্রটা আমাদের কি অ্যাপ্লাই করব, আমাদেরকে ডিভিডেন্ডের কথা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ইন 1 ইয়ার 100 শেয়ার্স অফ দ্য কমন স্টক, অর্থাৎ একটা শেয়ার 1 বছর মেয়াদি 100 শেয়ারের বর্তমান মূল্য বলেছে 14,000 টাকা। ডিউরিং দ্য ইয়ার দ্য হোল্ডার অফ দ্য শেয়ার্স উইল রিসিভ ডিভিডেন্ড, একবারে ডিভিডেন্ড পাচ্ছে কত, ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে এখানে একবারে ডিভিডেন্ড পাচ্ছে হচ্ছে কত, 1,000 টাকা বলে দিচ্ছে। আর 100 শেয়ারের বর্তমান মূল্য বলে দিয়েছে কত, 14,000 টাকা। এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা আর এর মান সেটা কত বলে দিয়েছে, 20% ইকুয়াল টু 0.20। এখন কোন সূত্রটা হবে? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে মডেল পড়েছিলাম কমন স্টক ভ্যালুয়েশনের ডিভিডেন্ড গ্রোথ মডেল। এই অঙ্কটা কিন্তু সেই ডিভিডেন্ড গ্রোথ মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল অনুযায়ী। কেন দেখো, সেখানে আমাদের ছিল যে দুটো মেয়াদের দুটা সূত্র ছিল, এককালীন 1 বছরের জন্য একটি সূত্র এবং 1 বছর অধিক, যদি শেয়ারটা 1 বছরের বেশি সময় ধরে রাখা হয় তাহলে তার ক্ষেত্রে শেয়ারের মূল্যটা কত। এখানে কিন্তু 1 বছর বলে দিয়েছে আমাকে, তাই এখানে আমার সূত্রটা অ্যাপ্লাই হবে 1 ইয়ারের। ডিভিডেন্ড গ্রোথ মডেলের 1 ইয়ারের যে ফর্মুলাটা সেটা P0 * D1 + P1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1 + R। ক্লিয়ার? এই যে এখানে সরাসরি D1 এর মান বলে দিয়েছে 1,000 টাকা, যে সারা শেয়ার হোল্ডাররা পুরো বছরে ডিভিডেন্ড পায় 1,000 টাকা। শেয়ার 100 শেয়ারের মূল্য 1 বছরের পরে 14,000 টাকা। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটার মান বলেছে 20%। বসায় দিলাম, এখানে বের হয়ে যাবে 12,500 টাকা। এখন আমাকে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা বলেছিল যে উড ইউ বাই দ্য শেয়ার ইফ দ্য কারেন্ট প্রাইস মার্কেট প্রাইস অফ টাকা 11,500, অর্থাৎ 11,500 টাকা যদি হয় মার্কেটের শেয়ারের মূল্য, এটা হচ্ছে গিয়ে প্রকৃত মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু। আর যদি মার্কেটের শেয়ারের মূল্য হয় 11,500 টাকা, তাহলে কি আমি গ্রহণ করবো না ছেড়ে দিব? আমার কাছে জানতে চাওয়া হয়েছে। অবশ্যই আমি গ্রহণ করব, কারণ দেখা গেল প্রকৃত মূল্য 12,500 হলো, মার্কেট প্রাইস শেয়ারটা কম 11,500, তাহলে ক্যাপিটাল গেইন 12,500, ক্যাপিটাল গেইন 12,500 মাইনাস 11,500 বের হয়ে গেল আমাদের টাকা 1,000 টাকা 1,000, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে লাভ হচ্ছে 1,000 টাকা। তাহলে অবশ্যই সো ইট ইজ
ওয়াইজ টু বাই দ্য শেয়ার, আমি অবশ্যই শেয়ারটা ক্রয় করতে পারি। এই হলো গিয়ে আমার এই কমন সিকিউরিটি ভ্যালুয়েশনের বিভিন্ন টাইপের অঙ্ক। কিন্তু আমি আর একটা মডেল এখানে অঙ্কটা আলোচনা করব না, কিন্তু মডেলটা তোমাদের জন্য উল্লেখ করে দেব। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এই যে কমন স্টকের ডিভিডেন্ড গ্রোথ মডেলের অঙ্ক করলাম, তারপরে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের অঙ্ক করলাম, তারপর হচ্ছে গিয়ে জিরো গ্রোথ মডেলটা আমরা পিছনে করিয়েছিলাম, অঙ্ক না পেলেও এখন জিরো গ্রোথ মডেল খুবই সোজা। যখন বলে যে গ্রোথ রেটের হার জিরো, অর্থাৎ জি এর মান জিরো, তখন সেই অঙ্কটাই জিরো গ্রোথ মডেলের হয়ে যায়। তো জি একটা অঙ্ক। আর একটা আমরা এখানেই 4 নম্বর আমার কমন স্টক ভ্যালুয়েশনে ছিল। এটা হচ্ছে সব কমন স্টক ভ্যালুয়েশনের সূত্র, কমন স্টক ভ্যালুয়েশন। এই কমন স্টক ভ্যালুয়েশনের সবগুলো সূত্রের মধ্যে আমাদের কিন্তু একটা সূত্র হচ্ছে ভ্যারিয়েবল গ্রোথ গ্রোথ মডেল। এই সূত্রটায় কি, এই সূত্রটা হচ্ছে কি P0 এর মান বের করতে হয়। এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার প্রাইস। এইভাবে একটা সূত্র, এই সূত্রটা একটা অঙ্ক করতে হয়, যেটা আমরা আমাদের দ্বিতীয় সেশনের তৃতীয় ক্লাসে কিভাবে ধারাবাহিকভাবে 4টি স্টেপের মাধ্যমে করতে হয় অঙ্কটা আমরা দেখিয়েছিলাম। এখন আমরা যদি আরেকটু অঙ্কের মাধ্যমে এটা সলিউশন করতাম তাহলে হয়তো তোমাদের কাছে আরও পরিষ্কার হতো, কিন্তু আজকের লেকচারটা যদি আমি এর থেকেও কন্টিনিউ করি তাহলে তোমাদের কাছে এটা মানে সব কিছু গুলিয়ে ফেলবা। তারপরেও আমি একটু বলি, যেহেতু এই সূত্রটার অ্যাপ্লিকেশন আমি পিছনের ক্লাসে খুব ভালোভাবে করেছি, অর্থাৎ ভ্যারিয়েবল গ্রোথ মডেলের সূত্র, মডেলের অঙ্ক কিভাবে করতে হয় সূত্র, তারপরে তার অ্যাপ্লিকেশন দেখিয়েছি। প্রথমে কি করতে হয়, ডিভিডেন্ডের নির্ণয় করে নিতে হয়, অর্থাৎ ওখানে 4টা স্টেপ ফলো করতে হয়। আমরা একটু আলোচনা করে দিই, তাইলেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা, মানে ভ্যারিয়েবল গ্রোথ মডেলের ফর্মুলাটা বুঝতে পারবা। ভ্যারিয়েবল গ্রোথ মডেল, এই অঙ্কটার ক্ষেত্রে বিভিন্ন বছরে বিভিন্ন গ্রোথ রেট, অর্থাৎ ডিভিডেন্ড প্রদানের বিভিন্ন হার উল্লেখ থাকে। যেমন কখনো বলবে যে ফার্স্ট ইয়ারে 5%, সেকেন্ড ইয়ারেও 5%, কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে এটা 7%। এরকম প্রশ্নের মধ্যে যখন এরকম বিভিন্ন গ্রোথ রেটের কথা উল্লেখ থাকে, তখন আমাদের বুঝে নিতে হবে যে সেই অঙ্কটা হচ্ছে ভ্যারিয়েবল গ্রোথ মডেলের অঙ্ক। এইটা বুঝে নিয়ে যখন আমরা অঙ্ক করব, তখন কি করব, 1 নম্বর স্টেপটা থাকবে কি, ডিভিডেন্ড নির্ণয়, ডিভিডেন্ড ক্যালকুলেশন। এরপরে আমাদের সেকেন্ড স্টেপ ছিল কি, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড, অর্থাৎ যে ডিভিডেন্ডটা বের করব আমরা সেটাকে বাট্টার হাত দিয়ে ভাগ করলেই প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড বের হয়ে আসে। তারপর 3 নম্বর ছিল শেয়ার প্রাইস নির্ণয়। এরপরে 4 নম্বর স্টেপ ছিল প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার প্রাইস, অর্থাৎ যে শেয়ারের মূল্যটা আমরা বের করব তার আবার বর্তমান মূল্য কত হয় সেই প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিতে হয়। এই 4টা স্টেপের মাধ্যমে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল গ্রোথ মডেলটা সম্পাদিত হয়ে থাকে। তোমরা পিছনের ক্লাসটা রিভাইজ করলে, যদি রিভিউ করে দেখো, তাহলে আরও পরিষ্কারভাবে এই সূত্রটা সম্পর্কে আইডিয়া করতে পারবে। এবং আমি ইনশাল্লাহ তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে আমাকে করতে পারো, আমি উত্তর দিব। কোনো অঙ্ক বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমাদের সিকিউরিটি ভ্যালুয়েশন এর মোটামুটি কমন স্টক ভ্যালুয়েশন অ্যান্ড প্রেফার্ড স্টক ভ্যালুয়েশন কিভাবে করা যায়, সূত্রসমূহ এবং অঙ্ক, সব কিছু আমি তোমাদেরকে এই 4টি ক্লাসের মাধ্যমে
পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।